বেতনের ৪৫% আমাদের দাবি দেওয়া ছিল, কিন্তু বর্তমান সরকারের অবস্থান বিবেচনা করে আমরা মানবেতর জীবন যাপন করার পরেও 20% দাবি করেছি। যে শিক্ষকরা এমপিওভুক্ত যে শিক্ষকরা তাদেরকে যে দূর দূরান্তে এনটিআরসির কর্তৃক মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, এই দূর দূরান্তে তারা যে বাসা ভাড়া করে থাকতেছে তারা তো সবাই পরিচিত এরিয়ায় যাচ্ছে না। আমাদের 90% অপরিচিত এরিয়া চলে যায়। টেকনাফের শিক্ষক তেঁতুলিয়া শিক্ষক টেকনাফে বাড়ানো হচ্ছে। এই যে নিজ জেলায় না নিয়োগের কারণে তারা যে জায়গায় জায়গায় যে নিম্ন কেউ 7,000 কেউ 8,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেছে, কিন্তু দুঃখজনকভাবে আনফরচুনেটলি আমাদের সচিবরা বলতেছেন যে আমরা বাসা ভাড়া লাগে না আমাদের। বাস্তবায়ন ওরা এটা পর্যবেক্ষণ করে দেখেন নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে আমাকে দূরবর্তী গিয়ে কি ধরনের সমস্যার মুখোমুখি হইতে হইতেছে। তো আমার বেতনের ৪৫% আমাদের দাবি দেওয়া ছিল, কিন্তু বর্তমান সরকারের অবস্থান বিবেচনা করে আমরা মানবেতর জীবন যাপন করার পরেও 20% দাবি করেছি। আমরা শিক্ষক সমাজে অবহেলিত হতে চাই না। কোথাও 500 টাকার কোনো চিকিৎসা ভাতা নেই। 500 টাকায় কোনো ভালো ডক্টর দেখানো যায় না। পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ঔষধ ভাতা পর্যন্ত, যেখানে প্রাথমিকের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু আমরা এর আওতাভুক্ত কেন নই? সমানভাবে আমরা সমান কার্যক্রমে অংশগ্রহণ করি। ছাত্রদের ক্লাসে আমাদেরও পড়াতে কষ্ট হয়, আমরাও সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূর দূরান্তে থাকি, তাহলে বাসা ভাড়াটা কে ক্যারি করবে? এজন্য আমরা এই বাসা ভাড়া 20% দাবি করছি এবং আমাদের চিকিৎসা ভাতাটা 1500 টাকা দাবি করি। আচ্ছা, আমি সর্বোপরি সবার অসুবিধা আমি বলছি যে আমি নিজে 7 বছর ভোগান্তির শিকার এবং আমার উপরে 9-10 বছরে এমন শিক্ষক আছেন যারা এই শিকার। বিশ্বাস করেন, আমাদের ন্যূনতম যে চাহিদা সেটাও আমাদের পড়ে না 12,700 টাকা। আমাদের প্রতি কত বড় অবিচার! তাহলে আমরা চাচ্ছি যে উপদেষ্টারা আমাদের প্রতি সুদৃষ্টি দিন। আপনাদের কুকদেরকে 16,000 টাকা দেওয়া হয়, কিন্তু আপনাদেরকে সচিব পর্যায়ে পৌঁছাইতে অবদান থাকে আমাদের মতো শিক্ষকদের। তাহলে সেই শিক্ষকদের এই দুরবস্থা বিবেচনা করে আমাদের এই উপকারগুলো আপনারা দয়া করে এগিয়ে আসুন। এটা আসলে আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে, জাতির জন্য পুরোপুরি মহান পেশায় আমরা আছি, কিন্তু এই মহান পেশার সম্মানটুকু বর্তমানে রক্ষা হচ্ছে না। আর এমন ভাবে অবহেলা করা হচ্ছে যে মনে হয় আমরা কোনো শ্রেণীতে পড়ি না। এমন ভাবে আমাদেরকে আমরা এখানে কেন আসবো? আমাদের প্রতিনিধি থাকবে, আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আমাদেরকে বারবার 53 সাল থেকে আমরা বঞ্চিত। এই এমপিওভুক্ত শিক্ষকরা 53 সাল 54 সাল থেকে বঞ্চিত। তাদের শিক্ষক সমাজকে মাধ্যমিকের স্তর না বের হয় আপনি কিভাবে বড় পর্যায়ে যাবেন? আজকে যারা উপদেষ্টা পর্যায়ে সচিব পর্যায়ে আছেন, আপনাদের মাধ্যমিক পর্যায়ে না হয়তো আপনারা জাননি, তাহলে আপনাদের কেন আমাদের ব্যথাটা আপনারা বোঝেন না? এই পেইন আমাদের কে নিবে? আমার 3টা সন্তান, আমি 7 বছর ধরে আমার সন্তানকে এই যে ঢাকার রায়ের বাগ সোনিয়াকড়া এখান থেকে রেখে আমাকে প্রত্যেক সপ্তাহে জার্নি করতে 12,700 টাকা। কত টাকা থাকে? সকালে প্রাইভেট কারে 500 টাকায় গেলে আর 500 টাকায় আসলে কত টাকা থাকে? কত টাকা বেতন থাকে আমার 4 সপ্তাহে আসা যাওয়া করলে? এই 3টা সন্তান বাবা মানুষ করতে পারে? এই বদলে আমাদের ট্রান্সফার পর্যন্ত চালু নাই। এই ট্রান্সফারটা পর্যন্ত দিতে সফটওয়্যারের বাহানায় ভোগান্তিতে শিকার। আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদেরকে ইনভলভ করি নাই, কারণ কোমলমতি শিক্ষার্থীদের মনে শিক্ষকদের নিয়ে বা আমাদের যে সরকার ব্যবস্থা ওদের মনে আমরা ভীতি সঞ্চার করি নাই। কিন্তু আমাদের যদি সত্যিকার অর্থে দেয়ালে পিঠ থেকে যায়, দাবি না মানা হয়, আমরা বাধ্য হব এবং এই ডিসক্রিমিনেশন অবশ্যই দূর করতে হবে। এই বৈষম্যের কেন শিকার হবো? একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা তাদেরকে রেসপেক্ট করি, ওই স্তর পেরিয়ে মাধ্যমিক স্তরে আসতে হয়, উচ্চ মাধ্যমিকে আসতে হয়, তাহলে সেই স্তরকে এত অবহেলা অবমাননা কেন? এই প্রহসন আমাদের জন্য। আমাদেরকে দাবি দেওয়ার বিপরীতে 500 টাকা, বড় আনফরচুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি যে 500 টাকা আমাদের প্রতি প্রহসন করা।